চীনের প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানো, তার সঙ্গে কথা বলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার যে প্রয়াস, যেরকম শুভাশিস ব্যানার্জি কিছুক্ষণ আগেই বলছিলেন না যে ব্রিক্সের যে বক্তব্য বা বিবৃতিগুলো, সেখানে কিন্তু একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে কোঅপারেশন। এই মিউচুয়াল কোঅপারেশনই তো এইটা বোঝায় যে তুমি আমার কত ভালো বন্ধু, তোমার সঙ্গে আমার কিভাবে আমরা এগিয়ে চলতে পারি। এবং যখনই এই যে কূটনীতির কথা বলা হয়, ডিপ্লোমেসির কথা বলা হয়, অনেকেই যারা বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির মতন তারা বলেন যে কূটনীতি বা ডিপ্লোমেসি হচ্ছে এরকম একটা জিনিস যে তুমি আমাকে কি দেবে এবং আমি তোমাকে কি দেব। এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল কোঅপারেশন, এটাই কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক এই জায়গা থেকেই আমরা শুভাশিস ব্যানার্জির কাছে আসবো। শুভাশিস বাবু, আমাকে এবারে একটা কথা বলুন, এই যে হ্যান্ডশেক হলো গালওয়ানে, সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখেছিলাম, তারপরে 2020 পরে ডক্টর জয়শঙ্করের প্রথম এই শি জিনপিংয়ের সঙ্গে হ্যান্ডশেক করা। এর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও শি জিনপিংয়ের সঙ্গে তিনি হ্যান্ডশেক করেছেন, কথা বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সীমান্ত উত্তেজনাটা প্রশমিত হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে আলোচনাটা হলো, দ্বিপাক্ষিক যে আলোচনা, যেটা জয়শঙ্করজিও বলেছেন, কি কথা হতে পারে দুই দেশের মধ্যে, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে? দেখো, সব থেকে বড় কথা, এই ডিসকাশনসগুলোর মধ্যে দুটো পার্সপেক্টিভ খুব বোঝার। একটা ফিউচারিস্টিক আইডিয়া, যে আমরা আগামী দিনে কিভাবে কোন কোন বন্ধনে একে অপরের সাথে লিপ্ত হতে পারবো। দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, কী প্রসেসের মাধ্যমে আসতে পারবো। দেখো, দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে মানেই তো এটা নয় যে সেই সম্পর্কটা কতটা কিভাবে এগোবে, তার রাস্তাও তো প্রশস্ত করতে হবে। তো তার রাস্তাটা যখন আমাকে তৈরি করতে হবে, আমাকে সবার আগে যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের কি কি হাতে আছে, আমরা সেগুলোকে কিভাবে ঘুঁটিগুলোকে সাজাবো, সেই সাজানো ঘুঁটিগুলোকে কিভাবে ব্যবহার করব। এবং যখন এই ব্যবহারের কথা আসবে, তখন অবভিয়াসলি ফুল রাইটস আছে চায়নার ভাবার যে তার কীভাবে বেজিংয়ের প্রফিট হবে। সেরকম ভারতেরও ফুল রাইটস আছে ভাবার যে নয়াদিল্লির কী প্রফিট হবে। সুতরাং এখানে কেউ এনজিও খুলে বসে নেই, সমাজসেবা করতে বসে নেই, এখানে যে যার হিতের কথাই বলবে। কিন্তু এই হিতটা করতে গিয়ে কোনো তৃতীয় মানুষের ভৃত্য হয়ে কাজ করার মানসিকতাটা চলে গেছে। এবং সেই কারণেই আজকের ডেটে দাঁড়িয়ে সবাইকে ইভেন স্টিভেন বিজনেস অপরচুনিটি দেওয়া হচ্ছে যে ভাই, আমি ব্যবসা করছি, তুমি আমার দোকান থেকে কেনো, নাহলে তুমি আমার জিনিস সাপ্লাই করো, নাহলে তুমি আমার সাথে আমার এখানে কাস্টমার এনে দাও, কিছু তো করো। কিছুই করবে না, হঠাৎ সকালে এসে বলবে তোমার দোকানের দেয়ালের রং সাদা কেন, তোমার ছাদের এসি লাগানো কেন। এই এত কথার উত্তর আমি তোমাকে কেন দেবো ভাই? একটা সিম্পল কথা। দ্বিতীয় কথা, মিলিটারি কোঅপারেশন বা কোঅপারেশনে তো অনেক তারতম্য হয়, যেমন মিলিটারি কোঅপারেশন, ক্লাইমেট কোঅপারেশন, এনার্জি হাব, এই কথাগুলো কিন্তু আমরা ব্রিক্স থেকেই শুনছি। তারপরে আবার তুমি এসসিও ডকুমেন্ট পড়ো, সেই এসসিও ডকুমেন্টেও তার একটা রিফ্লেকশন আসছে। সেই রিফ্লেকশনের মধ্যে আফগানিস্তানের ইম্পর্টেন্সটা নিয়ে খুব কথা বলা হয়েছে। সো অ্যাজ এ টেরিটোরিয়াল ইম্পর্টেন্স, সো অ্যাজ দ্য পলিটিক্যাল ইম্পর্টেন্স, এটাকে জোর দেওয়া হয়েছে। তার মানে রাশিয়াই তো প্রথম দেশ তালিবান অ্যাডমিনিস্ট্রেশন। কারেক্ট। তার মানে এমন একটা স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, যেই স্ট্রাকচারে নিজের ইকোনমিক গ্রোথগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। মানে আমি আর তুমি মিলে একসাথে একটা, আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি, আমি আর তুমি মিলে একসাথে একটা ব্যবসা করব। এবার এই যে ফুচকার ধরো একটা ব্যবসা দেবো, সহজ ব্যবসা। এবার এই ফুচকার যদি আমি ব্যবসায় যাই, কাউকে তো ফুচকাটা বানাতে হবে, কাউকে তো ওই গাড়িটা তৈরি করতে হবে, এবার কাউকে তো চাটনিটা বানাতে হবে, কাউকে তো জলটা বানাতে হবে। কে জল বানাবে, কে গাড়ি পরিষ্কার করে তৈরি করবে, কে ফুচকাটা বেলবে, কে ভাজবে, এই গোটা প্রসেসটা যদি ভাগাভাগি না হয় বা সেই গোটা প্রসেসে কে কার কী দায়িত্ব সেটা যদি পরিষ্কার না হয়, কোনোদিনই এই ফুচকার দোকানটা সাকসেসফুল হবে না। পয়েন্ট 1। পয়েন্ট 2, এই ফুচকার দোকানটা খুলতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে আগে তোমার জায়গা থেকে, যদি তোমার 5,000 টাকা রোজগার না থাকে, তাহলে কি এই ব্যবসায় তুমি 500 টাকা লাগাতে পারবে? পারবে না। আমি তেমনি যদি 5,000 টাকা রোজগার না থাকে, আমি কি এই ফুচকার দোকানে 500 টাকা লাগাতে পারবো? পারবো না। সুতরাং একটা জিনিস বলা আছে, ইন্ডিভিজুয়াল ন্যাশনাল গ্রোথ ইন ইকোনমি। তার মানে প্রতিটা দেশকে নিজের জায়গায় ইকোনমিক্যালি গ্রো করতে হবে। যদি তারা সেই ইকোনমিক্যাল গ্রোথ প্ল্যানটা থাকে, তাহলে কিন্তু কি জিনিস ঘটবে, সবার মাইন্ডসেটটা কিন্তু ইকোনমিক হবে। সবার মাইন্ডসেটটা কিন্তু এইভাবে ভাববে যে আমাদের অ্যাজ এ হোল এই ইকোনমিতে পার্টিসিপেট করতে হবে, এই গ্রোয়িং ইকোনমিতে।
একটা জিনিস জানবে, আমাদের বন্ধুদের গ্রুপে ছোটবেলা থেকে, আমি বারবারই নিজেদের এক্সাম্পলগুলো দিই বুঝতে সুবিধা হওয়ার জন্য, বন্ধুদের গ্রুপে বহু ছেলে ছিল যে ছেলে নেশাগ্রস্ত, বহু ছেলে ছিল যারা চাকরি খুঁজতো, বহু ছেলে ছিল যারা চুপচাপ ঘুমোতো। পয়েন্টটা হচ্ছে এই নেশাগ্রস্ত ছেলেটা একটা সময় গিয়ে কিন্তু হয়তো বোরিং হয়ে ভেবেছে নেশা করে লাভ নেই ভাই, চাকরি খুঁজতে হবে। এই যেই ছেলেটা ঘুমোতো তারও ঘুম একসময় ভেঙে গেছে এবং ভেবেছে বাবার তো ভাই অনেক সম্পত্তি আমি ধ্বংস করলাম, এবার আমাকেও চাকরি খুঁজতে হবে। সুতরাং এই যে সেন্সটা অনেক সময় গ্রো করিয়ে দেয়। যেমন অনেক দেশ আছে তারা এখন বুঝতে পারছে না যে তাদের দেশের ফিউচার একমাত্র হতে পারে পলিটিক্যাল সলিউশন থেকে। যেমন অনেক দেশ আছে এটা বুঝতে পারছে না যে টেরারিজম তাদের প্রাথমিকভাবে ইকোনমিক হেল্প করতে পারে, কিন্তু যদি লং টার্ম ঘুটি খেলতে হয় তার জন্য কিন্তু ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক পলিসি, ইকোনমিক মাইন্ডসেট আনতে হবে গভর্নমেন্টের মধ্যে। সুতরাং এই দেশগুলো এবার বুঝতে বাধ্য হবে যে আমরা যদি এই নাগরদোলায় চেপে উপরে না উঠতে পারি তাহলে কিন্তু যারা উপরে উঠে গেছে তাদের নিচে তো নামাতেই পারবো না, এবং সারা জীবন আমি ওই নাগরদোলার নিচেই থাকবো এবং ওই মাটির ধুলো আমাকে চাটতে হবে। আর যারা উপরে ওঠার তারা উপর থেকে কিন্তু গোটা পৃথিবীটা দেখবে। একদম ঠিক। এই জায়গা থেকেই আপনি যখন এই কথাটা বললেন যে টেরোরিজমের হাব, আমার একটা নাম মনে পড়ে গেল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, তিনি এই এসসিও যে সামিট, সেই সামিট শুরু হওয়ার পর তিনিও বিদেশমন্ত্রীর সঙ্গে, চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই ছবিও আজ তাক বাংলায় আপনারা দেখেছেন, সেই ছবিও আমরা দেখাচ্ছি। তিনি একটা পোস্টও করেছেন। সেই পোস্ট করে মানে সরকারি বিবৃতি, সেই বিবৃতিতে তিনি কি বলছেন সেই বিবৃতিটাও একটু আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় গিয়ে জলনে কি বু আ রহি হ্যায়। শুধুমাত্র আমেরিকা নয়, পাকিস্তানও শুধুমাত্র এই ছবিটায় মানে জয়শঙ্করজির সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর হাত মেলানোর পর পাকিস্তানেরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। আমরা একটু বিবৃতিটা দেখাই, কি বলা আছে সেখানে, কি বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের বলা হচ্ছে যে পাকিস্তান যুদ্ধবিরতি এবং স্থিতিশীল আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। আমরা বিশ্বাস করি যে বিরোধ এবং মতপার্থক্য, সংঘাত এবং বলপ্রয়োগের পরিবর্তে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা, এক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি কঠোরভাবে মেনে চলা সমানভাবে গুরুত্বপূর্ণ। আরও একটি বক্তব্য পাকিস্তানের তরফ থেকে রাখা হয়েছে, সেটাও একটু দেখাই। এই দেখুন ওপরে যে লেখাটা, তার বাংলা তর্জমা করা রয়েছে। পাকিস্তান তার সকল প্রতিবেশীর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক দেখতে চায়, তবে গত 3 মাসে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো বিশ্বাসযোগ্য তদন্ত প্রমাণ ছাড়াই পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, যা দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একটি বড় সংঘাতের জায়গায় নিয়ে এসেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রীও তার তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে ভারতের নাম উল্লেখ করা হয়নি,